আচ্ছা, মোটামুটি আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে। মোটামুটি স্ক্রিন দেখা যাচ্ছে। যাই হোক, দেখুন আমরা অপশান অথবা ইন্টারডে অথবা বিভিন্ন যে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, ঠিক আছে। দেখুন, আমি ইন্টারডে ট্রেড করতে গেলে আমাদের কি কি দেখতে হবে। ইন্টারডে ট্রেড করতে গেলে আমার মানে ভ্যারিয়েস, যদি আমি স্টকে, এক মিনিট, আমাদের কাছে প্রথমত সেগমেন্ট কী কী আছে। আমাদের কাছে সেগমেন্ট আছে ইকুইটি, ইকুইটি, আর কি আছে, ফিউচার, ফিউচার অপশান। তাই তো, এই যে তিনটে সেগমেন্ট আছে, এই তিনটে সেগমেন্টের ভিতরে আমাদের ট্রেড হয়। ইকুইটি অর্থাৎ আমরা কি বলি, নর্মাল স্টক হোল্ড করাকে আমরা বুঝি, তাই তো। স্টক হোল্ড করাকে আমরা ইকুইটি ট্রেড বুঝি। এবার আমাদের ইকুইটি হোল্ডিং বুঝি, আর ট্রেড আমরা কাকে বুঝি, যে ডেলি অথবা ডে বাই সুইং, সুইংকে আমরা ট্রেডিং বুঝি, তাই তো। যাই হোক, এই যে আমরা যখন আমরা স্টকে ট্রেড করব, সেটা হলো ইন্টারডে, আইএন, ইন্টারডে অথবা পজিশনাল, অর্থাৎ 1 থেকে 3 মাসের ভিতরে, তাই তো। মান্থের ভিতরে যে ট্রেডগুলো আমরা নিচ্ছি, অর্থাৎ ধরুন আজকে একটা শেয়ার কিনে রাখলাম, সেটা 3 মাস অবধি আমরা হোল্ড করলাম, ঠিক আছে। সেগুলোকে আমরা কি বলি, সুইং ট্রেড অথবা পজিশনাল ট্রেড অথবা শর্ট টার্ম ট্রেড। আর যেগুলো আমরা আজ কিনলাম, অর্থাৎ আজ কিনে আমার মৃত্যুর আগ পর্যন্ত যে স্টকটা আমি হোল্ড করে রাখলাম, সেটাকে আমরা কি বলি, ইনভেস্টিং। তাই তো। এই ইনভেস্টিং করার জন্য আমাদের কি কি প্রয়োজন, স্টক ডিটেলস প্রয়োজন, মার্কেট সেন্টিমেন্ট প্রয়োজন, আর কি প্রয়োজন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। জায়গা শর্ট করে লিখলাম। যাই হোক, এই যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সঙ্গে আমাদের কি প্রয়োজন, টেকনিক্যাল অ্যানালাইসিস। এখানে 10% প্রয়োজন। 10%, কেন 10% প্রয়োজন, কারণটা হলো টি এ টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে দিলাম। কারণ কি, আমরা কি দেখব, উইকলি একটা চার্ট দেখব। উইকলি চার্টে আমরা কি দেখব, যে সাপোর্ট কোথায় আছে, অর্থাৎ বটাম জোন কোথায় আছে। সেই স্টক ধরুন ওপর থেকে নিচে এসে এই বটামে বারবার টাচ করছে, এখান থেকে গিয়ে আবার এখানে এসছে, এখানে গিয়ে আবার এখানে এসছে, এখানে গিয়ে আবার এখানে এসছে, এখানে এই বারবার এই বটামে আপনার আসছে। এক্ষেত্রে আমাদের উইকলি চার্টে যদি বারবার বটামে আসে, সেক্ষেত্রে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে এই বটামটাই আমাদের ইনভেস্টিং এরিয়া, অর্থাৎ বাইং এরিয়া হয়ে দাঁড়ায়, তাই তো। ঠিক বললাম তো। কিন্তু আমরা কি করি, ইন্টারডে ট্রেড করি, অর্থাৎ ডে ক্যান্ডেলে, ডে 15 মিনিট অথবা 5 মিনিটের চার্টে আমরা, ডে হলো সুইং, আর আপনার 15 মিনিট আর 5 মিনিট আমাদের কি, ইন্টারডে। ইন্টারডে ট্রেডিংয়ে আমাদের কাজে লাগে, তাই তো। এবার এই জায়গাটা আমাদের মানে ব্যাপক পরিমাণ ফোকাস করতে হবে। আমরা যদি অপশন এবং ফিউচারে ট্রেড করি, সেক্ষেত্রে এটা কি হলো, এটা শর্ট টার্ম, এখানে উইকলি এক্সপায়ারি আছে, উইকলি এক্সপায়ারি আছে, এটাতেও তাই, ঠিক আছে। সরি, ফিউচারে মান্থলি, অপশানে উইকলি। ফিউচারে মান্থলি, এটা হচ্ছে মান্থলি, MONTHLY, মান্থলি, আর আপনার অপশানে উইকলি। এবার এই যেটা আমরা মান্থলি যেটা ট্রেড নিচ্ছি, ঠিক আছে, মান্থলি যেটা ট্রেড নিচ্ছি সেটা ফিউচার অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডেক্স, অর্থাৎ NIFTY নিফটি থেকে আমাদের যে প্রাইসটা
মোমেন্টাম পাচ্ছে সেখান থেকে কিন্তু এই ফিউচার প্রাইসের মোমেন্টাম হচ্ছে, তাই তো? এটা তো আমরা মোটামুটি সবাই জানি। এবার এই জায়গায় দাঁড়িয়ে অপশানেরও একই সিমটম, ঠিক আছে? নিফটির যে মোমেন্টাম সেই মোমেন্টাম থেকে আমাদের প্রিমিয়াম মোমেন্টাম হচ্ছে অথবা ফিউচার প্রাইসের মোমেন্টাম হচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা নিফটিটা কীভাবে অ্যানালাইসিস করতে পারি? প্রথমত নিফটির চার্ট আমরা অ্যানালাইসিস করতে পারি। এখানে মার্কেট সেন্টিমেন্টটা তো থাকবেই, কালকে আমরা ওখানে আলোচনা করছিলাম মার্কেট সেন্টিমেন্ট, এবং আমরা এখানে টোটালটাই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ফোকাস করতে হবে, সঙ্গে অপশন গ্রিক, সঙ্গে কি ওপেন ইন্টারেস্ট। ঠিক আছে, ওপেন ইন্টারেস্ট, এই ডাটাগুলো আমাদের দেখলে আমরা মোটামুটি অপশানে ট্রেড করতে পারবো। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি? দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো একটা কোম্পানি সেটা কত পরিমাণ প্রফিট করছে, তার টাকা কোথায় কোথায় বিনিয়োগ হচ্ছে, কোথায় কোথায় সেখান থেকে রিকভারি আসছে, কোথা থেকে ইনকাম জেনারেট হচ্ছে, কত পরিমাণ ডেপ্থ আছে, সে কী পরিমাণ রিটার্ন বের করছে, তার যে টোটাল যে ক্যাপিটাল ইনভেস্ট আছে তার ভেতর থেকে। এটা আমাদের মোটামুটি সিম্পল একটা জায়গা, অর্থাৎ ফান্ডামেন্টাল। আমরা যে ডেলি বেসিসে সংসার থেকে যে টাকাটা সংসারে ইনকাম করে দিচ্ছি এবং সেখান থেকে নিয়ে যে টাকাটা সংসারের হয়ে খরচা করছি বা নিজের জন্য যেটা খরচা করছি, তার একটা নির্দিষ্ট একটা ব্যালেন্স শিট থাকে। অর্থাৎ আপনি যদি কোনো একটা স্যালারি পার্সন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি 30,000 টাকা মাসে আপনার মাইনে ঢোকে, আপনি সেই 30,000 টাকার থেকে হয়তো 10,000 টাকা আপনি সেভিংস করলেন, 10,000 টাকা সেভিংস করলেন, 20,000 টাকা আপনার টোটাল সংসার খরচা, এমন এরিয়া থাকতে পারে, তাই তো? এবার এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এইটাই হলো আমাদের, যেটা আমরা সংসারের যে মানি ম্যানেজ করে চলছি, অর্থাৎ এখান থেকে ইনকাম আসছে। আমাদের বাড়ি যদি 1% থাকে, আর্নিং পার্সেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের যদি 30,000 টাকা আসে, এবার আমাদের বাড়ি যদি 3 জন আর্নিং মেম্বার থাকে, সেক্ষেত্রে 90,000 টাকা আসছে। এই 90,000 টাকাটা 3টে সোর্স মাধ্যম আসছে কি না? কেউ চাকরিজীবী, কেউ আপনার সুদের ব্যবসা করে, কেউ দোকানদার, এমন বিভিন্ন জায়গা হতে পারে। যেমন আমরা সুদের ব্যবসা কেন বললাম? ব্যাংক আপনার ইন্টারেস্টের ওপরে ব্যাংকের ইনকাম, তাই তো? সেক্ষেত্রে আমি ওখানে সুদের ব্যবসাটা বললাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাংকিং সেক্টরে ম্যাক্সিমাম যে স্টক আছে তাদের কিন্তু ইন্টারেস্টের ওপরে আপনার ইনকাম জেনারেট হয়। অনেক যে কোম্পানি আছে সেগুলো পণ্য বিক্রি করে তারা কিন্তু প্রফিট করে, ঠিক আছে? অনেক কোম্পানি আছে যেমন আইটি সেক্টর, সার্ভিস দিয়ে আপনার উপার্জন করে। এক্ষেত্রে সার্ভিস, আমরা যারা জব করছি তারা অ্যাকচুয়ালি সার্ভিস দিচ্ছি তো, হ্যাঁ কি না? সেম টু সেম আইটি কোম্পানিও কিন্তু সার্ভিস দেয়, এবং এই আইটি কোম্পানি মাল্টিপল সোর্স থেকে ইনকাম আসছে। এই 3টে কোম্পানি যদি আপনি এক জায়গায় করে যে আর্নিংটা আসছে, সেই আর্নিংটা এই 3টে কোম্পানির আসার জন্য কত টাকা খরচা হচ্ছে। অর্থাৎ আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, গাড়ি ভাড়া আছে, ঠিক আছে? পার্সোনাল গাড়ি হলে তার পেট্রোল আছে, বাইক হলে তার যে মেনটেন্যান্স খরচা এবং পেট্রোল আছে, ঠিক আছে? এইগুলো তো থাকছে, হাত খরচা থাকে, প্লাস আমার যে ফ্যামিলি মেম্বার আছে তারা কিসে কিসে খরচা করছে এবং কত টাকা সেভিংস করছে। টোটাল ব্যালেন্স শিটে দেখুন, যে মাসে আপনার 30,000 টাকার ওপরে খরচা হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনার কী হবে? নেগেটিভ আপনার ব্যালেন্স চলে আসবে, তাই তো? নেগেটিভ ব্যালেন্স চলে আসবে, অর্থাৎ আপনি ঋণে পড়ে যাবেন। এবার আপনি যখন ঋণে পড়ে যাবেন, সেক্ষেত্রে আপনার রিকভারি করতে সমস্যা হবে। যাই হোক, এই টপিকটা আমরা পরে আসবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। তবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো অ্যাকচুয়ালি আপনার সাংসারিক যে বিষয়বস্তু আছে সেটাকে একটা কোম্পানির ভিতরে নিয়ে যান, কোম্পানির কোথায় আর্নিং, কীভাবে আর্নিং আসছে, অর্থাৎ আপনি আপনার ছেলে মেয়ের পেছনে কত টাকা খরচা করছেন, ঠিক আছে, তাদের পড়াশোনার পেছনে কত টাকা খরচা করছেন, সেটা যেমন সেই কোম্পানির এমপ্লয় আছে তাদের পেছনে কত টাকা খরচা হচ্ছে, সে তারা যে পরিমাণ কাজ করছে সেটা কি জাস্টিফাই, এই সমগ্র আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বা ইত্যাদি ইত্যাদি এমন বিভিন্ন টার্মস আছে, সেগুলো আমরা কিন্তু এখানে ব্যবহার করি। যাই হোক, এই যে বিষয়গুলো, এগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে আসে। টেকনিক্যাল অ্যানালাইসিস কিসের উপরে আসে? টেকনিক্যাল অ্যানালাইসিস হলো চার্ট প্যাটার্ন। অর্থাৎ দেখবেন বিভিন্ন যে ক্যান্ডেল বার, ঠিক আছে, বিভিন্ন যে ক্যান্ডেল বার তৈরি হয়, সেই ক্যান্ডেল বার, এখানে দেখুন এই ঠিক এমন ক্যান্ডেল বার কিন্তু তৈরি হয়, ঠিক আছে? এর কিছু কিছু প্যাটার্ন ফর্মেশন আছে, সেই প্যাটার্ন ফর্মেশনের মাধ্যমে কিন্তু আমরা ট্রেড পজিশান নিই, তাই তো? ট্রেড পজিশান নিই। এবার এই যে ফর্মেশান, এই যে ক্যান্ডেলস্টিক ফর্মেশান, এটার যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো আমরা এখানে উল্লেখ করেছি। দেখুন এখানে, এক মিনিট, হ্যাঁ, আইডেন্টিফাই চার্ট প্যাটার্ন, ঠিক আছে? এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর কী হলো?
টেকনিক্যাল ইন্ডিকেটর, অর্থাৎ বিভিন্ন যে টুল ব্যবহার করে অ্যাকচুয়ালি এই যে মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ চার্ট প্যাটার্ন তৈরি হয় তার একটা সিমটম আমরা বুঝতে পারি কোথা থেকে, এই যে ইন্ডিকেটর চার্ট প্যাটার্ন অ্যাকর্ডিং আমাদেরকে একটা কনফার্মেশন প্রদান করে, ঠিক আছে। বেসিক অফ চার্টের ওপেন অ্যান্ড ক্লোজ, এখান থেকে ওপেন হয়েছে এই অবধি ক্লোজ হয়েছে, এটাকে আমরা উইক বলি, এটাকে আমরা বডি বলি, ঠিক আছে। এই জায়গাটায় গ্রিন ক্যান্ডেলের ওপেনিং, এটা ক্লোজিং, রেড ক্যান্ডেলের এই ওপরে ওপেনিং, নিচে ক্লোজিং, ঠিক আছে। এই যে বিষয়গুলো আমরা আন্ডারস্ট্যান্ড অফ বেসিক অফ চার্ট প্যাটার্নের এটা কিন্তু কভার করে রেখেছি। যাই হোক, নিচে আছে ট্রেন্ড। দেখুন মার্কেট আমি এখান থেকে দেখাচ্ছি, মার্কেট ঠিক এরকমভাবে পড়ছে, ঠিক আছে, এই পড়ছে, এটাকে আমরা কি বলি, বেয়ার ট্রেন্ড বলি। বিয়ার ট্রেন্ড বলি কি না, বা বিয়ারিশ ট্রেন্ড বলি, বা আমরা কি বলি, ফলিং মার্কেট, তাই তো, একদম ফলিং মার্কেট বলি, অথবা বিয়ার মার্কেট বা বিয়ারিশ মার্কেট বলি। যাই হোক, এই যে ট্রেন্ডটা, এটাকে আমরা দেখুন এখানে আমরা যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে কীভাবে করবো, এখান থেকে একটা ট্রেন্ড লাইন টানবো। আমাদের যে চার্ট অর্থাৎ ট্রেডিং ভিউ বলুন, ব্রোকারের অ্যাকাউন্ট বলুন, সেখানে আপনি চার্টের বিভিন্ন টুল পেয়ে যাবেন, সেখানে ট্রেন্ড লাইন বলে একটা অপশান থাকবে, সেটা দিয়ে আপনি এই মাল্টিপল ট্রেন্ড লাইন কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে একই ট্রেন্ডে আপনার দেখতে পাবেন একটা লাইন টানবেন, তার মানে আশেপাশে ব্যাপক পরিমাণ টাচ করছে, অর্থাৎ নিচে দেখবেন ব্যাপক পরিমাণ টাচ করছে, এই একবার টাচ, ঠিক আছে। এটা আপনার ডাউন ট্রেন্ডকে দর্শায়, ঠিক আছে, ডাউন ট্রেন্ডকে দর্শায়। যাই হোক, যদি এখান থেকে মার্কেট যদি ওপরে কন্টিনিউ করে, সেক্ষেত্রে কী দেখাবে, সেক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ড দর্শাবে, ঠিক আছে, অর্থাৎ দেখাবে। দেখুন এখানে একবার কানেক্ট হবে, এখানে একবার কানেক্ট হবে, এখানে একবার কানেক্ট হবে, কানেক্ট হতে কিন্তু ওপরের দিকে চলে আসবে, ঠিক আছে। সেটাকে আমরা কি বলি, বুল মার্কেট অথবা রাইজিং মার্কেট, তাই তো, বুল মার্কেট অথবা রাইজিং মার্কেট। যাই হোক, এটা আমাদের ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে হবে যে কবার টাচ হলে, ঠিক আছে, কোন ফরমেশন হলে, ঠিক আছে, কোথা থেকে সাপোর্ট নিলে সেটা আমাদের রাইজিং মার্কেট হবে। এটা আমাদের একটু বুঝে নিলে মোটামুটি আমরা মার্কেটটা আইডেন্টিফাই অন্তত করতে পারবো। যাই হোক, এরপর আমরা ইন্ডিকেটর বলা হয়ে গেছে, চার্ট প্যাটার্ন বলা হয়ে গেছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। দেখুন মার্কেটে ঠিক এই একটা জোন থাকবে, এখান থেকে ধরুন প্রায় মার্কেট শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে মার্কেট এখানে গেছে, যাওয়ার পর আবার দেখুন নিচে এসছে, ঠিক আছে, নিচে এসে এটা কভার করে দেখবেন আবার ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে এখানে এসে এখানে আসবে, দেখবেন এখানে আসার পরে আবার নিচে আসতে পারে, ঠিক আছে, নিচে এসে ঠিক এই লেভেল থেকে আবার উপরে যেতে পারে। এই যে এরিয়াটা, অর্থাৎ এই এরিয়াটা আর এই এরিয়াটা, এটাকে আমরা সাপোর্ট বলছি। প্রথমটার ক্ষেত্রে এটা কি বলছি, রেজিস্ট্যান্স, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলছি, এটা রেজিস্ট্যান্সই বলছি, কিন্তু এটা আমাদের যে পরবর্তীতে এটা এই জায়গাটায় কিন্তু আমাদের সাপোর্ট হয়ে গেছে, কারণ কি মার্কেটের যে প্রাইস সেটা আমাদের নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স ছিল তার উপরে রয়েছে, অর্থাৎ এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে, এটা হলো বিষয়। আর এটা আমাদের নেক্সট অর্থাৎ সেকেন্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা আমাদের রেজিস্ট্যান্স এবং এটা আমাদের সাপোর্ট। আর এইটা যখন ব্রেকডাউন আসে তারপরে কিন্তু এটা আমাদের আবার সাপোর্ট হয়, ঠিক আছে, এটা আউটে আবার রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, ঠিক আছে। এইভাবে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে। আমরা চার্টের উপরে সমগ্রটাই দেখব, ঠিক আছে, সমগ্রটা দেখব। তবে আমরা একটুখানি জাস্ট সাধারণ নলেজ নেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে ইনার ডেপথ আলোচনা কিছুটা হচ্ছে, আবার ম্যাক্সিমামটাই কিন্তু হালকার ওপর দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ কি আপনারা সবাই নতুন, মার্কেটে যতটুকু নলেজ অ্যাকোয়ার করা যায় সেই জায়গাটা একটুখানি স্টেবিলিটির সঙ্গে ধরে থাকুন এবং ক্লাসগুলো জয়েন করুন। আজকে দেখুন 13 জনের আশেপাশে জয়েন, ঠিক আছে, ক্লাসটা করাতেও অতটা ইন্টারেস্ট ফিল হবে না যতটা 30-35 বা 40-50 জন। আমাদের গ্রুপে কিন্তু 200-250 জনের ওপরে জয়েনিং আছে, ঠিক আছে, গ্রুপ জয়েনিং করে রেখেছে। সেক্ষেত্রে তারা যদি জয়েন না করে সে দায় কিন্তু আমার নয়, কিন্তু যে তারা যে এই গুরুত্বপূর্ণ ক্লাস এত সহজে বোঝানোর চেষ্টা করছি ফ্রি অফ কস্ট, কোনো চার্জ নিচ্ছি না। ম্যাক্সিমাম জায়গায় আপনি যদি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার থেকে আপনাদের তো খুঁজে বের করা, সেক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন 14, 15, 20, 25, 30, 70 হাজার টাকারও কোর্স সেল হয়, ঠিক আছে। যাই হোক, সেই বিষয়ে আমি আর বলতে চাইছি না। বিষয়টা হলো এরপর আমাদের কি আছে, রিস্ক ম্যানেজমেন্ট। দেখুন আমাদের স্টপ লস এবং টার্গেট, লজিক্যালি স্টপ লস এবং টার্গেট আমরা বারবার বলি 1:2, এটা হচ্ছে 1-এর একটা স্টপ লস, এইটা আমাদের
3 অথবা 2-তে আমরা ট্রেড করব, ঠিক আছে, 3 অথবা 2-তে। এবার এটা কোথা থেকে হবে, দেখুন এখানে যে আমরা প্রথম যে সাপোর্টটা নিলাম, ঠিক আছে, অর্থাৎ এখানে গেছে, এখান থেকে আমাদের একটা পজিশন ক্রিয়েট হতে পারে। দেখুন এখান থেকে আমি একটা পজিশন ক্রিয়েট করলাম, এখানে 1-এর স্টপ লস রাখলাম এবং 3-র একটা টার্গেট রাখলাম, ঠিক আছে, 3-র একটা টার্গেট রাখলাম। এখান থেকে ফিল আপ হওয়ার জায়গাটা মানে সম্ভাবনাটা বেশি, কারণ কি বলুন তো, কারণ হলো এই জায়গাটায় সাপোর্ট আছে, অর্থাৎ সাপোর্ট ব্রেক যদি না হয় সেক্ষেত্রে আমার মার্কেট উপরে যেতে পারে, এবং সাপোর্ট ব্রেক যদি হয়ে যায় তাহলে আমার লস হতে পারে। তাই লস হলে কত হবে, সেই লসটা যেন আমার একের আশেপাশে হয়। এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম নিফটিতে ট্রেড নিই 18:6, ঠিক আছে, অথবা 6। এবার আমাদের স্টপ লস যদি 6-এর হয় তাই 3-6-18, ঠিক আছে, মোটামুটি বোঝা গেল যে আমরা 6 টাকার স্টপ লস নিলাম। ব্রেক ডাউন আসলে, ঠিক আছে, ব্রেক ডাউন আসলে এখান থেকে যদি সাপোর্ট ব্রেক ডাউন আসে সেক্ষেত্রে 6 টাকার ওপর দিয়ে আমার মানে স্টপ লসটা চলে যায়। কিন্তু এখান থেকে যখন রাইজিং হবে না, এখানে আমরা 18 টাকা পাবো। 18 টাকা অর্থাৎ আমরা যদি 3বার ট্রেড করেও যদি লস করি 3বার ট্রেড করেও যদি লস করি তাহলে 3 × 6, তাই 3-6 কত, 18। একটা ট্রেডের যে প্রফিট, 3টে ট্রেডের লস, ঠিক আছে, আমার কথা বুঝতে পারলেন। আমি বাই চান্স একদিনে 3টে ট্রেড নিলাম, শুধুমাত্র মানে পরীক্ষা করার জন্য 3টে ট্রেড নিলাম। এখানে আমাদের 2টো ট্রেডে এসএল লেগেছে, ঠিক আছে, আর একটা ট্রেডের টিজিটি টার্গেট হিট। তাহলে আমাদের একটা ট্রেডে কত আসছে, 18, আর 2টো ট্রেডে কত যাচ্ছে, 12 যাচ্ছে। তাহলে কি হচ্ছে আমাদের, তাও তো একটা 6 আমাদের এখানে থাকছে কি না, 6 পয়েন্ট কিন্তু আমরা পাচ্ছি। এইটা হলো আমরা যেটা বলতে চাই, যেখানে 1:3 অথবা 1:2 যেখানে টার্গেট মিট আপ হচ্ছে বা মিট আপ হওয়ার জায়গা আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চার্টের উপরে ফরমেশন আসছে, সেই ফরমেশন অ্যাকর্ডিং আমরা 1:3টা আমরা টার্গেট বুক করতে পারি। সেক্ষেত্রে সেই সব ট্রেডে যাব, না হলে যাব না, ঠিক আছে। এই হলো বিষয়। এছাড়াও আমাদের কি আছে, এছাড়াও আমাদের আছে, 1 মিনিট দাঁড়ান, এটা একটুখানি ক্লিন করে নিই। কম্বাইন ইন্ডিকেটর অ্যান্ড কনফার্মেশন সিগন্যাল, ঠিক আছে। আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা MA মুভিং অ্যাভারেজ প্লাস RSI এই দুটোর কম্বিনেশন আমরা বানিয়ে রেখেছি, ঠিক আছে। এটা আমাদের কি আছে, এটা আমাদের আছে একটা 21 মুভিং অ্যাভারেজ, 21, 50, 100 আর কত হচ্ছে 200, আর RSI নর্মাল যেটা আছে, ঠিক আছে, 70/30 যেটা আছে সেটাই আছে ডিফল্ট। এই জায়গাটা আমরা যেটা কম্বিনেশন, একটা ডেডলি কম্বিনেশন বানিয়ে রেখেছি, আগের দিনও আপনাদের লাইভ মার্কেটে দেখিয়েছি। আমাদের NISM এর সার্টিফিকেশান কোর্স চলছে, ঠিক আছে, 2 দিন আমার কলকাতাতে হোল্ড করতে হয় স্পেশালি NISM এর জন্য, ঠিক আছে। আমরা NISM সার্টিফাইড হওয়ার পর আপনাদের ক্লাসটা আরও ভালো হবে, তার জন্য আমরা চেষ্টা করছি। যাই হোক, এই যে 21, 50 এবং 100, 200 এই যে মুভিং অ্যাভারেজ, দেখবেন এই যে ক্রস ওভার অর্থাৎ প্রাইস দেখুন এর সাইডে আসছে, অর্থাৎ এটা আমাদের কি হচ্ছে, ট্রেন্ড লাইন। মুভিং অ্যাভারেজ হয়ে যাচ্ছে ট্রেন্ড লাইনের পরে যখনই এখান থেকে এই ক্রস ওভার আসছে, ক্রস ওভার আসার পর দেখবেন 200 মুভিং অ্যাভারেজ এরকম টানাটানি থাকে, ঠিক আছে, 200 মুভিং অ্যাভারেজ অবধি আপনার টার্গেট হিট করে। অর্থাৎ এখানে আমাদের স্টপ লস 1 হলো, এখানে আমাদের স্টপ লস 3 হলো। এবার এটা আমরা একটা কনফার্মেশন পেলাম যে ক্রস ওভার হলো, ঠিক আছে। কিন্তু RSI দেখবেন ওভারবট এবং ওভার সোল্ড জোনে থাকে, ঠিক আছে, ওভারবট এবং ওভার সোল্ড জোনে। এটা আমরা কি বলি, ওভার সোল্ড জোন, এটা বলি ওভার বট জোন, GHT বট জোন। এই ওভার বট জোন থেকে যখন ওভার সোল্ড জোন মানে যাওয়ার জায়গা তৈরি হবে, দেখুন এখানে এসার পরে ওভার সোল্ড জোনে আসে, এবং এখানে মুভিং অ্যাভারেজে ক্রস ওভারে আছে, ওভার সোল্ড জোনে আসে। সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে মার্কেট এক্সপেক্টেড ওপরে, অর্থাৎ 200 মুভিং অ্যাভারেজের আশেপাশে যাবে, ঠিক আছে। এটাই হলো বিষয়। আর এটাকে আমরা মানে এখানে বোঝানোর চেষ্টা করেছি যে যতগুলো কম্বিনেশন আছে, ঠিক আছে, সেই কম্বিনেশনগুলো ব্যবহার করুন সঠিক সিগন্যালটা পাওয়ার জন্য। যাই হোক, এছাড়াও আমাদের কি আছে, ব্যাক টেস্টিং। দেখুন আমরা মার্কেটে যতই আমাদের নলেজ থাকুক না কেন, ডাটা অ্যানালিসিসের দক্ষতা থাকুক না কেন, প্র্যাকটিক্যালি আমরা যতক্ষণ না অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আপনাদের ট্রেড নেওয়ার কথা আমি বলছি না, ট্রেড না নিয়েও আপনারা পেপার ট্রেড বলে একটা অপশান আছে,
এখন বিভিন্ন অ্যাপ বেরিয়ে গেছে, ঠিক আছে, আপনারা সেখানে মার্কেটটা দেখুন এবং সেখানে লিখুন আপনার যে স্ট্র্যাটাজি, আপনি যেটুকু মার্কেটে বুঝতে পারছেন বা বুঝছেন সেটুকু সেখানে লিপিবদ্ধ করুন। আজকে ধরুন আমি একটা ট্রেড নিলাম, আমার এখানে হয় লস না হয় লাভ থাকবে, হ্যাঁ কি না? যদি আমি 10,000 টাকা ক্যাপিটাল লাগিয়ে আমার 300 টাকা প্রফিট হচ্ছে বা 400 টাকা প্রফিট হচ্ছে, সেটা যেমন প্রফিট, ঠিক আছে, আবার ওই টাকা লাগিয়ে কিন্তু আপনার লস হবে। কিন্তু পেপার ট্রেড করতে গেলে আপনার প্রফিট হলেও প্রফিট, লস হলেও আপনার প্রফিট, কারণ কি আপনার ক্যাপিটাল কিন্তু লস হচ্ছে না, ঠিক আছে, এই জায়গাটা আপনার বুঝতে হবে। এবং আমরা যখনই আমাদের মার্কেট ওপেন হচ্ছে, আমরা কিন্তু সবসময় চাই যে আপনাদের সঙ্গে মার্কেটের যে ডাটা অ্যানালাইসিসের দক্ষতা সেটা শেয়ার করার জন্য। মানে অলরেডি আমরা লাইভ সেশন রেখেছি, ঠিক আছে, সেই লাইভ সেশনে না থাকতে পারলেও আপনারা মার্কেটটা খুলে খুলে দেখুন যে মার্কেটে কী মুভ হচ্ছে। এখান থেকে ধরুন আজকে মার্কেট যেটা মুভ হয়েছে, ধরুন আজকে মার্কেট এখানে ওপেন, ঠিক এরকম জায়গায় ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এরকম জায়গায় এসছে, আসার পরে এখানে লো হয়েছে, লো হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। আচ্ছা চার্টে দেখাবো, তাই তো, চার্টে দেখাবো, 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা এবার শোনা যাবে। দেখুন এখানে আমরা ওভার বর্জন, ঠিক আছে, ওভার বর্জন কোথায় দেখলাম? ওভার বর্জন দেখুন এখানে আরএসআইতে এই যে ওভার বর্জন এসছে, এই এরিয়াটা, সরি ওভারসোল্ড জোন, হ্যাঁ এই জায়গাটা এসছে। এখান থেকে দেখুন এই যে লো বানিয়েছে, এই লো দেখুন, এই লো কন্টিনিউ করেছে কিন্তু এই লোটা, ঠিক আছে, এই লোটা কন্টিনিউ করেছে। এখানে দেখুন এখানে 50 মুভিং অ্যাভারেজ আর আপনার 21 মুভিং অ্যাভারেজ একটা কি দেখাচ্ছে এখানে, যে ট্রেন্ড দেখাচ্ছে। দেখুন এখানে বারবার একটা ট্রেন্ড, 1 মিনিট হোল্ড করুন, আমি ট্রেন্ড লাইন নিয়ে দেখাই। দেখুন এখান থেকে একটা ট্রেন্ড আমরা দেখতে পেলাম, দেখুন, আর এটা 21 যে মুভিং অ্যাভারেজ এর আশেপাশ থেকে দেখুন মার্কেট বারবার কিন্তু, অর্থাৎ 50 মুভিং অ্যাভারেজ এবং আপনার 21 মুভিং অ্যাভারেজের আশেপাশ থেকে কিন্তু বারবার মার্কেট এখান থেকে রিজেক্ট নিচ্ছে, তাই তো, রিজেকশন নিচ্ছে। এবার এখানে আবার রাইজিং হয়ে এখানে যাচ্ছে, এখান থেকে আবার রিজেকশন নিচ্ছে, ঠিক আছে। ক্রস ওভার কোথায় হলো? ক্রস ওভার হলো এই জায়গাতে, দেখুন এখানে ক্রস ওভার হয়েছে কি না? এখান থেকে ক্রস ওভার হয়েছে। দেখুন এখানে আমাদের আরএসআই কি বলছে? আরএসআই বলছে ওভার সোল্ড জোনে আছে, ঠিক আছে, ওভার সোল্ড জোন, অর্থাৎ দেখুন একটা স্ট্রং বটাম বানিয়েছে, অর্থাৎ আমরা একটা সাপোর্টও বলতে পারি, স্ট্রং একটা বটাম বানিয়েছে, সাপোর্টও বলতে পারি। এর লো কিন্তু ব্রেক করেনি, ঠিক আছে, করেনি। এবং এর এরিয়াতেই দেখুন এখানে একটা ক্রস ওভার এসে, ক্রস ওভার থেকে 50 থেকে রিজেক্টের পরে নেক্সট যে ক্যান্ডেলটা, সেই নেক্সট ক্যান্ডেলে দেখুন একটা ক্যান্ডেলে আপনার অ্যাপ্রক্স এখানে মুভটা একটু দেখুন, 32 পয়েন্ট। আমাদের কত পয়েন্ট প্রয়োজন ছিল? 18 পয়েন্ট, তাই তো, আমাদের 18 পয়েন্ট প্রয়োজন ছিল। এখান থেকে আমরা 18 পয়েন্ট পাবো না? এখান থেকে দেখুন আপনার 21 মুভিং অ্যাভারেজ ক্রস ওভার হওয়ার পর আমরা যদি এখান থেকেও কিনে বসে থাকতাম, আরএসআই মানে যে ওভার সোল্ড জোনে আসার পর যেখান থেকে মার্কেট আপনার কারেকশন নেওয়ার কথা, অর্থাৎ মোমেন্টাম উপরে যাওয়ার কথা, সেখান থেকে যদি আমরা পজিশন নিয়ে বসে থাকতাম, তাও কিন্তু আমরা কোনোভাবে মানে আমাদের পজিশন নেগেটিভে আসতো না, প্রফিটের যাওয়ার জায়গায় তৈরি হতো, ঠিক আছে। যাই হোক, এখান থেকে আমরা যদি এন্ট্রি বানাতাম সেক্ষেত্রেও আমাদের মানে ফায়দা ছিল, এখান থেকে যদি বানাতাম সেটাও আমাদের ফায়দা ছিল, ঠিক আছে। কারণ কি 3বারই দেখুন লো ক্রিয়েট করেছে এবং এমন জায়গায় লো ক্রিয়েট করেছে সেখান থেকে কিন্তু মার্কেট রাইজিং এবং 200 মুভিং অ্যাভারেজের আশেপাশে গিয়ে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স নিয়েছে। এই অবধি নেওয়ার কারণ কি? এটা হলো আমরা যে কম্বিনেশান, ঠিক আছে, যে কম্বিনেশান আমরা এইভাবে আমরা একটা ট্রেড আইডেন্টিফাই করি এবং সেখান থেকে ট্রেড নেওয়া এবং প্রফিট করার চেষ্টা করি। যাই হোক, 200 মুভিং অ্যাভারেজ আমরা কি বলি? সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করে। হ্যাঁ, 200 মুভিং অ্যাভারেজ আমরা সাপোর্ট এবং হ্যাঁ বলুন বলছিলাম 200 মুভিং অ্যাভারেজ আমরা, হ্যাঁ
দেখুন আমি বলে দিই, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে যে গ্যাপটা পেলাম, এই যে 21 থেকে আমি 200-এর যে গ্যাপটা পেলাম, ঠিক আছে, হ্যালো, এই গ্যাপটা কি এই জায়গাটায় আছে? এই জায়গাটায় কি আছে? দাদা 1 মিনিট একটু হোল্ড করবেন, আমি রাউটারটা একটু রিসেট করে নিই, ঠিক আছে, না হলে দেখি কিছুই দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। 1 মিনিট, 1 মিনিট। আমি কিন্তু বেরিয়েও যেতে পারি, ঠিক আছে, আপনারা একটু হোল্ড করবেন, আমি রিকানেক্ট করছি। গোপালবাবু যখন কথা বলবেন তখন মাইকটা করবেন, এখন মাইক বন্ধ করবেন না। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? আচ্ছা, দেখুন এখানে এই এরিয়াটায়, এই এই এরিয়াটায় দেখুন, এখান থেকে শুরু করে এই টোটাল এই এরিয়াটায় দেখুন, 1 মিনিট হোল্ড করুন, এই জায়গা থেকে শুরু করে এই এরিয়ার ভিতরে, ঠিক আছে, আরএসআই এর মুভিং অ্যাভারেজের কতটা গ্যাপ আছে দেখুন, 20 পয়েন্ট। আমরা কোনোভাবেই 18 পয়েন্ট পাবো না, কারণ কি আমরা জানি ডেল্টা অ্যাকর্ডিং মার্কেট মুভ হয়, সেক্ষেত্রে ডেল্টা আমরা যদি মানে নিয়ারেস্ট আমরা ইন্দামানি নিই, ঠিক আছে, ডিপ ইন্দামানি নিই, সেক্ষেত্রেও 66 পয়েন্টের আশেপাশে আমরা পাচ্ছি, তাই তো, বা 70-এর আশেপাশে পাচ্ছি। সেক্ষেত্রে এটা কোনোভাবে মিট করা সম্ভব না, এই অবধি কিন্তু মিট করা সম্ভবই না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা 5-10 পয়েন্ট বা 25 পয়েন্ট 20 পয়েন্টের ভিতরে আমরা এখানে নিফটির ওপরে মুভ দেখছি, কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়াল ইন্ডেক্সের ভিতরে প্রিমিয়ামের ভিতরে, অর্থাৎ স্ট্রাইক প্রাইসের ভিতরে আমরা মুভ পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা ওয়েট করব যে 30, 32, 35 পয়েন্টের একটা গ্যাপ কোথায় ফিল হচ্ছে, মানে ক্রিয়েট হচ্ছে, এবং কোথায় আরএসআই আছে এবং সাপোর্ট কোথায় আছে। দেখুন এখানে এই জায়গাটা আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, 1 মিনিট, এই জায়গাটা আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, ঠিক আছে, স্পেসিফিকলি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি এই গ্যাপটা টানুন, এই যে ক্রস ওভার থেকে এই যে 200 মুভিং অ্যাভারেজ, দেখুন এখানে 40 পয়েন্টের একটা এরিয়া আছে কি না? 1 মিনিটের চার্টে আছে কি না? তাহলে এখান থেকে আমার 18 পয়েন্ট বের করা কি খুব চাপের হবে? খুব কি চাপের হবে? এবং আমাদের যে লজিক দেখুন, এখানে সাপোর্ট এই এখান থেকে কোথায় আরএসআই ওভার সোল্ড জোন থেকে কি করছে, এখানে রাইজিং মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে, তাই তো, অর্থাৎ ওভার বট জোনে যাওয়ার চেষ্টা করছে। দেখুন এখানেই কিন্তু এর লো ক্রিয়েট করে দিচ্ছে, অর্থাৎ আরএসআইয়ের যে ওভার সোল্ড জোন সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে কিন্তু একটা বটম ক্রিয়েট হয়ে গেছে। এই বটমে দেখুন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, ঠিক আছে, 5 বার টাচ করার পরে কিন্তু মার্কেট ওপর সাইড মোমেন্টাম নিয়েছে। আমরা যদি এখানে কোনোভাবে বাইং করি, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফেভারেবল মার্কেট, ঠিক আছে, ফেভারেবল মার্কেট। এবং এখান থেকে কিন্তু আমাদের যে ক্রস ওভারটা, অ্যাকচুয়ালি এখানেও একবার ক্রস ওভার সাকসেস হয়েছে, ঠিক আছে, বা এখানে দেখুন 21-এর আশেপাশে ক্রস ওভার সাকসেস হয়েছে, ঠিক আছে, বাইং অ্যাভারেজের আশেপাশে এসছে, আবার ক্রস ওভার পরে আবার বাইং অ্যাভারেজের আশেপাশে, ঠিক আছে। এবার এখানে কি হবে, আমরা যদি নর্মাল যদি ইন দ্য মানি যদি কোনো স্ট্রাইক প্রাইস যদি চুজ না করি, সেক্ষেত্রে কিন্তু এখানে স্টপ লস, কারণ কি প্রিমিয়াম প্রচুর পরিমাণ ডিকে হবে, সেখানে যে টাইম ভ্যালু আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি ইন দ্য মানি যদি একটু ডেপথ ইন দ্য মানি চুজ করি, সেক্ষেত্রে কিন্তু এটা স্টপ লসে আসবে না, ঠিক আছে, আসার কোনো জায়গা নেই, কারণ কি এখানে অনেকটা টাইম আছে, এর ভিতরে অনেকটা টাইম আছে, অর্থাৎ এখানে একটা সাইডওয়েজ মুভমেন্টাম দেখলাম, এখানে একটা টাইম ভ্যালু ডিক্রিজিং, এখানে একটা টাইম ভ্যালু ডিক্রিজ হয়েছে। দাদা মাইকটা বন্ধ করুন। হ্যাঁ, এখান থেকে দেখুন, এখান থেকে যখন ক্রস ওভার এসে কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল অথবা 200 মুভিং অ্যাভারেজ সেই অবধি গেছে, ঠিক আছে, যাওয়ার পর কিন্তু আবার কোথায় সাপোর্ট নিয়েছে দেখুন, বাইং অ্যাভারেজের আশেপাশে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট এর ভিতরে ছিল। আমাদের এখান থেকে এই টোটাল পার্টটা আমাদের ছেড়ে দিতে হবে, 30-32 পয়েন্টের জায়গায় যেখানে আছে সেটা আমাদের ক্যাপচার করতে হবে। এবং এখানে দেখুন আমরা যদি একটা জায়গা এরিয়া দেখি, আমরা কি বলেছি যে
50 মুভিং অ্যাভারেজ সেটা আমাদের কিসের কাজ করে? ট্রেন্ড লাইনের কাজ করে। আমরা কি করে বুঝবো ট্রেন্ড লাইনের কাজ করে? নর্মাল আমাদের ট্রেন্ড লাইন আঁকারও দরকার নেই। দেখুন এখান থেকে একটা এসছে 50 মুভিং অ্যাভারেজ এবং 21 মুভিং অ্যাভারেজের আশেপাশে দিয়ে এসছে কি না? এসছে। তাহলে এই জায়গাটা আমাদের একটুখানি বুঝে নিতে হবে যে আমাদের যে ডাটা অ্যানালিসিসের দক্ষতা খুবই কম, ঠিক আছে, খুবই কম। আমরা কি করব, এই যে যখনই 21 এবং 50 মুভিং অ্যাভারেজের আশেপাশে যাবে সেখান থেকে আমরা হয় মার্কেট ওখান থেকে নেগেটিভে আসতে পারে, কারণ কি মার্কেট অলরেডি নিচে আছে 200 মুভিং অ্যাভারেজ, এটা আমাদের বিবেচনায় আসতে পারে, অথবা এটা একটা মানে ট্রেন্ড লাইনের কাজ করতে পারে, তাই তো? দেখুন এখান থেকে যখনই মার্কেট এই হাই ক্রিয়েট করলো, হাই ক্রিয়েট করার পরে এখান থেকে ক্রস ওভার আসলো, ক্রস ওভারের পরে কিন্তু দেখুন 200 মুভিং অ্যাভারেজ কিন্তু এসছে, ঠিক আছে, 200 মুভিং অ্যাভারেজ কিন্তু এসছে, কিন্তু এটা ট্রেন্ড লাইন অ্যাকর্ডিং এসছে, ঠিক আছে, ট্রেন্ড লাইন অ্যাকর্ডিং এসছে। এবার এটা আমাদের একটুখানি বুঝতে হবে যে 50 মুভিং অ্যাভারেজ কোনো সময় ট্রেন্ড লাইনের কাজ করে বা ম্যাক্সিমাম সময় ট্রেন্ড লাইনের কাজ করে। বুঝতে পারলাম। দেখুন এটা আমাদের এখানে কি হচ্ছে, এখানে ক্রস ওভারে 21 ক্রস ওভারে আমাদের 200 মুভিং অ্যাভারেজ কোথায় আছে? ওপরে আছে, ঠিক আছে, আপার সাইডে আছে। সেক্ষেত্রে আমাদের 200 মুভিং অ্যাভারেজ এখানে কী হচ্ছে? টার্গেট হচ্ছে, তাই তো? টার্গেট এটা যে টিজিটি হচ্ছে। আর এইটার ক্ষেত্রে কী হবে? অলরেডি তো মার্কেট ওপরে আছে, ঠিক আছে, আর 200 মুভিং অ্যাভারেজ নিচে আছে, তো তাহলে এক্ষেত্রেও কিন্তু 200 মুভিং অ্যাভারেজ আমাদের পুট সাইডে টার্গেট হবে কি না? কিন্তু এখান থেকে গ্যাপটা কত বড়? গ্যাপটা কিন্তু 102 বা 3 পয়েন্টের বড়, ঠিক আছে, মানে মার্কেট যেখানে ওপেন হয়েছে সেখানেই হয়েছে, ঠিক আছে, অর্থাৎ সেই জায়গাটাই আমাদের 200 মুভিং অ্যাভারেজ আছে। সেক্ষেত্রে ফিল আপ করার একটুখানি সমস্যা আছে, কারণ কি আমরা অলরেডি ছোট টাইম ফ্রেমে চলে এসেছি, অর্থাৎ 1 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। এখানে 30, 32, 35, সর্বোচ্চ 50, ঠিক আছে, 60 এটা অতিরিক্ত। আমার কথা বুঝতে পারলেন? অতিরিক্ত। এই জায়গাটা আমাদের একটুখানি দেখতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে যখন আমাদের 50 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজ যেখানে আছে সেখানে ক্রস ওভার কোথায়? এখানে আছে, তো এখানে ক্রস ওভার আছে, তাহলে আমাদের এখান থেকে যদি ক্রস ওভার হয় তাহলে টার্গেট 200 মুভিং অ্যাভারেজের আশেপাশে থাকা উচিত কি না? এখানে এসে দেখুন 200 মুভিং অ্যাভারেজ কিন্তু ফিল আপ করেছে, অর্থাৎ 200 মুভিং অ্যাভারেজ কিন্তু ছোট করিয়ে এনেছে, ঠিক আছে। যাই হোক, এটা একটা গেল। এবার এখানে আমরা সবসময় যে এখানে ট্রেড নিলে প্রফিট হবে না, কারণ কি 200 মুভিং অ্যাভারেজ বেশি আছে, এখানে আমাদের একটা টাইম ডিকের একটা বিষয় থাকে, সেটা কিন্তু হয়ে গেছে। তাহলে এটা আমরা কিভাবে নিতে পারি? এটাকে আমরা ট্রেন্ড লাইন অ্যাকর্ডিং নিতে পারি, অর্থাৎ দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন অ্যাকর্ডিং কিন্তু মার্কেট নিচে আসছে কি না। এখানে যদি আপনি ট্রেন্ড লাইন ক্রিয়েট করার চেষ্টা করেন, দেখুন ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়েছে, যেটা আমরা আইডেন্টিফাই করছি, অর্থাৎ হিউম্যান বডি আইডেন্টিফাই করছে, কিন্তু ইন্ডিকেটর তো আপনার দেখিয়ে দিচ্ছে না চোখ দিয়ে। দেখুন এখানে এই যে এখানে একটা টাচ, এখানে একটা টাচ, এখানে একটা টাচ, এখানে একটা টাচ, ঠিক আছে, এই যে 3টে টাচ একই জায়গায় হলে আমরা কি বলি? সেটাকে আমরা ট্রেন্ড বলি, তাই তো? ট্রেন্ড বলি। এই 3টে টাচের অতিরিক্ত এখানে আছে, এবং এই যে 3টে টাচের যদি ওপরে যদি মার্কেট বাই চান্স যদি ক্রস ওভার আসে, সেটাকে আমরা কি বলি? ট্রেন্ড লাইন ব্রেকআউট বলি কি না? টেকনিক্যাল টার্মে আছে কি না? আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে ক্লাসটা হবে সেখানে আমরা এই সমগ্র বিষয় নিয়ে আলোচনা করবো আরও ইন ডিটেলস। তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। এখান থেকে আমাদের যদি ক্রস ওভার আসে, তো এখানে আমরা কী বলি? ট্রেন্ড লাইন ক্রস ওভার, ঠিক আছে। এইটা আমাদের একটুখানি বর্তমানে অ্যাভয়েড করা উচিত, এবং আমাদের যে 50 মুভিং অ্যাভারেজ এবং 21 মুভিং অ্যাভারেজ, এটা আমাদের থাকবে কি? ট্রেন্ড লাইন থাকবে। আর যদি ক্রস ওভার হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? 200 মুভিং অ্যাভারেজ অবধি টার্গেট রাখতে পারি, ঠিক আছে, টার্গেট রাখতে পারি। এটা গেল। হ্যাঁ, একদম। যদি ক্রস ওভার আসে, ঠিক আছে, যদি ক্রস ওভার আসে এবং গ্যাপটা যদি 30, 32, 35, 50, 60-এর ভিতরে থাকে, সেক্ষেত্রে 200 মুভিং অ্যাভারেজ অথবা 100 মুভিং অ্যাভারেজ অবধি আপনি টার্গেট রাখতে পারেন, একদম। আচ্ছা গেল। দেখুন 1 মিনিট হোল্ড করুন। দেখুন এই জায়গাটা আমি একটু দেখাতে চাই আপনাদের। এখানে কোনো প্রাইস মোমেন্টাম আছে? এই জায়গাটায় কোনো প্রাইস মোমেন্টাম আছে কি?
মিডিলেতে মুভিং অ্যাভারেজটা এটাকে আমরা কি বলি সাইডওয়েজ মোমেন্টাম। দেখুন এখানে কোনো গ্যাপই নেই, এই যে মুভিং অ্যাভারেজের কোনো গ্যাপই নেই, ঠিক আছে। মুভিং অ্যাভারেজের যদি গ্যাপ না থাকে তাহলে আমাদের মার্কেট আমরা আইডেন্টিফাই করবো কী করে? কোনো গ্যাপ নেই প্লাস আরএসআইটাও মিডিলেতে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। প্রথমত আমরা এখানে দেখলাম যে একটা মুভিং অ্যাভারেজ, এখানে কোনো গ্যাপ নেই, আর এখানে দেখুন আরএসআই একদম মিডিল বরাবর আছে, সুতরাং এখানে ওভার সোল্ড জোনে নেই, ঠিক আছে, বা ওভার বট জোনেও নেই। সেক্ষেত্রে আমাদের এই পজিশানটা অ্যাভয়েড করা উচিত, উচিত কি না? টোটাল এই জায়গাটায় আমরা আমরা বেরিয়ে আসব। আমার স্ট্র্যাটাজি বর্তমানে আমরা যে সেটআপে কাজ করি বা এটা অনেকটা পজিটিভ অথবা নেগেটিভ, বা এখন যে পজিশন আছে অর্থাৎ ওয়াই ইনক্রিজ ডিক্রিজ বেশি হচ্ছে, দেখবেন আমাদের প্রত্যেকটা স্ক্রিপ্ট আমরা যেগুলো কল দিচ্ছি, ক্লাসে আছি আমি, আধা ঘন্টা পরে ফোন করছি। এবার আমাদের যে স্ট্র্যাটেজি দেখবেন বারবার কিন্তু স্টপ লসের আশেপাশে গিয়ে 2-3 টাকা আশেপাশে গিয়ে কিন্তু সেখান থেকে মার্কেট আবার রাইজ হচ্ছে, অর্থাৎ আমাদের টার্গেটে যাচ্ছে। এর কারণটা আমাদের বুঝতে হবে, কারণ কি মার্কেটে আজকে দুটো ইন্ডেক্স অ্যালাইভ আছে, অর্থাৎ উইকলি অ্যালাইভ আছে, ঠিক আছে। এই দুটো ইন্ডেক্স কী কী? একটা হলো নিফটি আর একটা হলো সেন্সেক্স। আগে কী ছিল? ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি ইত্যাদি ইত্যাদি। মার্কেটে যতগুলো ট্রেডার ছিল সব ট্রেডার কিন্তু এই পার্টে পার্টে ডিভাইড হয়ে গেছিলো। কিছু মানে প্রত্যেক দিন যে এক্সপায়ারি ছিল সেই এক্সপায়ারি অনুযায়ী ফিন নিফটি অথবা ব্যাঙ্ক নিফটি অথবা আপনার সেন্সেক্স অথবা আপনার ব্যাঙ্ক এক্স আপনার নিফটি, এতে পার ডে তারা ট্রেড করতো, ঠিক আছে। আবার কিছু কিছু কী হয়ে গেছিলো, তারা ফিন নিফটির মুভমেন্টামটা বুঝতে পারতো, ফিন নিফটিতেই রেগুলার ট্রেড করতো। কিছু কিছু লোক কী করতো, মিড ক্যাপ নিফটির মুভমেন্টটা বুঝতে পারতো, মিড ক্যাপ নিফটিতেই ট্রেড করতো। এবং এই যে লোকগুলো ডিভাইড হয়ে যাওয়ার কারণে, ঠিক আছে, ওয়াইয়ের ইনক্রিজ ডিক্রিজ সেই পরিমাণ হতো না, হতো কি? হতো না। এক্ষেত্রে প্রাইস মুভমেন্টাম, প্রাইস আমি এখনও বলছি, এই যে চার্টের যে প্রাইসগুলো দেখছেন এগুলো আমরা বাই করছি এবং সেল করছি, তার কারণেই কিন্তু এই প্রাইসগুলো এত ফ্ল্যাকচুয়েট করছে, ঠিক আছে। আমাদের যত পরিমাণ এক্সিস্ট মার্কেটে থাকবে তত পরিমাণ কিন্তু প্রাইস ইনক্রিজ অথবা ডিক্রিজ, অর্থাৎ আমরা যদি মনে করি যে মার্কেট বুলিশ মোমেন্টাম নিতে পারে, দেখবেন কিছুদিনের ভিতরে পজিটিভ নিউজ আসবে। পজিটিভ নিউজ আসার সঙ্গে 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 কিন্তু মার্কেট ওপরে যেতে শুরু করবে। কোনো কোনো সময় কি হয়, নেগেটিভ নিউজের কারণে কিন্তু মানে দ্রুত মার্কেট পড়া শুরু হয় কি না? এই যে মার্কেটের যে নিউজ ছড়ানোর সঙ্গে সঙ্গে হচ্ছে, কিন্তু তার আগে হচ্ছে না কেন? কারণ কি আমরা নিউজটা কানে শুনছি এবং আমাদের পজিশনগুলো স্কোয়ার অফ করে যাচ্ছি। যখনই নেগেটিভ নিউজ আসছে আমার কি মনে হচ্ছে, আমি 200 টাকার আমার যে স্টক আছে সেটা আমি 190 টাকায় হলেও সেল করব, কারণ কি তার নিচেও সেই স্টকটা যেতে পারে, হ্যাঁ কি না? এবার এই যে এই মানে সাইকোলজিতে মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম লোক লস করে যায়। যারা বুদ্ধিমান থাকে তারা কি করে, তারা কিন্তু অ্যাভারেজ করার চেষ্টা করে, অ্যাভারেজিং। আমরা প্রত্যেক ক্লায়েন্টদেরকে বলি যখন মার্কেট খারাপ থাকে তখন মার্কেটে বাই করুন। আপনি 10,000 টাকা ক্যাপিটাল লাগালেন, ঠিক আছে, 10,000 টাকা দিয়ে আপনার 10টা স্টক আপনি কিনলেন, সেই স্টকটা আপনার ধরুন 5,000 টাকায় আপনি পাচ্ছেন, একই কোয়ান্টিটির স্টক, সেটা আপনার বাই করা উচিত। কারণ কি, যে আপনার 10,000 টাকা ছিল সে এখন 5,000 টাকায় আছে, তার কিন্তু অ্যাবিলিটি আছে 10,000 টাকায় যাওয়ার। নর্মাল মানুষ কি ভাববে? এইভাবে যদি ভাবি তাহলেও কিন্তু একটা মানে ভিশন আপনাদের সামনে আসছে কি না? একটু রেসপন্স করুন, আসছে কি না? একদম একদম এই জায়গা কিন্তু আমাদের বুঝতে হবে। দেখুন কোনো স্টক কিন্তু এক জায়গায় থেমে নেই, ঠিক আছে। প্রত্যেকটা স্টক যে যত লো বানিয়েছে সে কিন্তু তত রাইজিংও তাড়াতাড়ি দিয়েছে, ঠিক আছে। কিছু কিছু স্পেসিফিক স্টক আছে তাদের ফান্ডামেন্টাল খারাপ, সেই সব কোম্পানির ব্যাকগ্রাউন্ড খারাপ, সেই সব কোম্পানির যে ডিরেক্টর আছে তারা কোম্পানি অথবা পাবলিকেশনে প্রতারণা করেছে, তার জন্য সেই সব কোম্পানি টোটালি ঠাপ হয়ে আছে। বাকি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু ভালো, এবং সে কোম্পানি দিন বা দিন কিন্তু রাইজিং হচ্ছে বলেই আমাদের যে মার্কেটটা আমি ব্যক্তিগতভাবে 10,000-এ মার্কেট নিফটি দেখেছিলাম, সেই নিফটি 26,000-এ পৌঁছেছে, 26,000, 16,000 রাইজিং, ঠিক আছে, কিছুটা কম না কিন্তু। এইটা আমাদের বুঝতে হবে। যাই হোক, এই যে আমাদের স্ট্র্যাটাজিটা একটু আমরা যদি ফলো করি সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। এবং আমাদের এখানে দেখুন আমরা যদি শুধুমাত্র মানে আরএসআইয়ের বেসিসেও যদি কাজ করি সেক্ষেত্রেও দেখুন এখানে আমাদের কী আছে, সোল্ড জোনে এসছে, ওভার সোল্ড জোন থেকে কিন্তু দেখুন লো বানিয়েছে, ঠিক আছে। এটা আপনার উইক মানে হ্যাঁ শ্যাডো বানিয়েছে, শ্যাডো কিন্তু অনেকটাই নিচে,
এবং এই শ্যাডোর এখান থেকে দেখুন মার্কেট যেটা মোমেন্টাম এসছে সেই মোমেন্টামটা কিন্তু শ্যাডোর কারণে, অর্থাৎ 17 নিচে যেটা গেছে সেটা কিন্তু শ্যাডোর কারণে, ঠিক আছে। 1 মিনিট হোল্ড করুন। 12-র আশেপাশে চলে এসছে, ঠিক আছে। এটা এই শ্যাডোর কারণে, বাকিটা এর আশেপাশ থেকে আপনি ধরুন এখান থেকে যে রাইজিংটা হয়েছে ওভার সোল্ড জোনেও যায়নি, নিয়ারেস্ট দেখুন আরএসআই সাপোর্ট, ঠিক আছে, সরি রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সে গিয়ে কিন্তু এখান থেকে মার্কেট আবার পড়েছে, ঠিক আছে। দেখুন এই যে জোনটা অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেট কিছুটা গেছে, যাওয়ার পরে কিন্তু পড়েছে, অর্থাৎ আরএসআই ডাইভার্জন, ঠিক আছে। আরএসআই ডাইভার্জন কিন্তু একটা নিজের ভিতরেই আলাদা একটা টপিক, ঠিক আছে। এই আরএসআই মুভমেন্ট আমরা ওভার সোল্ড এবং ওভার বট জোন দেখে আমরা মোটামুটি মার্কেটের যে মুভমেন্টাম কি সেটা আমরা ধরতে পারলাম, কিন্তু এর ভিতরেও কিছু কিছু বিষয় আছে, যেরকম আরএসআই ডাইভার্জনের ভিতরে আপনার কোন পজিশান, এখানে এর ভিতরেও কিন্তু কিছু কিছু চার্ট প্যাটার্ন আছে, ঠিক আছে, সেগুলো আমরা বুঝবো, সেই টপিকটা নিয়েও আমরা আলোচনা করব। যাই হোক, এটা হলো বিষয়। এবং আমরা যদি এখানে 5 মিনিটে দেখি, অর্থাৎ 5 মিনিটে যদি আমরা অ্যানালাইসিস করি, দেখুন 5 মিনিটেও কিন্তু সেই একই সিমটমস। এক মিনিট হোল্ড করুন, দেখুন এখানে 1 মিনিট। হ্যাঁ, মোটামুটি আমরা ড্রয়িংটা সরিয়ে দেওয়ার পরে দেখুন এখানে রাইজিং মার্কেট ক্রস ওভার কোথায়, হ্যাঁ ব্রেকডাউন দেখুন এখানে আছে, ব্রেকডাউনের পরে 21 ইএমআই এর আশেপাশে এখান থেকে মার্কেট কোথায় এসছে, 50 মুভিং অ্যাভারেজের আশেপাশে এসছে কি না। এখান থেকে দেখুন লো ক্রিয়েট করেছে, সেই 50 মুভিং অ্যাভারেজের আশেপাশে আপনার সাপোর্ট নেওয়ার পরে 200 মুভিং অ্যাভারেজের আশেপাশে কিন্তু মার্কেট দাঁড়িয়েছে কি না। গোপালদা বুঝতে পারছি না, ওই যে বললেন না ব্রেকডাউন, ওখানটা বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা, দেখুন এখানে আমি বলে দিই, এখানে কি দেখাচ্ছে, ওভার বর্জন কোথায়, এই অবধি ওভার বর্জন, ঠিক আছে, এই অবধি ওভার বর্জন। এই ওভার বর্জনের আশেপাশে কি আছে, 20 মুভিং অ্যাভারেজ 21 আছে, তাই তো। 21-এর ব্রেকডাউন আসছে, এখানে ব্রেকডাউন আসলো, হ্যাঁ ব্রেকডাউন আসলো, আসার ওই লাল ক্যান্ডেলটা যখন ব্রেক করলো, হ্যাঁ এটা ব্রেক করলো, তারপরে কি হলো, ব্রেক করার পর এখানে দেখুন আবার এই 21 মুভিং অ্যাভারেজ যেটা আছে সেখানে রেজিস্ট্যান্স নিল কিনা। আচ্ছা, নেওয়ার পরে কি হলো, এখান থেকে দেখুন ডাইরেক্ট ভেঙে আসার পরে কোন অবধি আসলো, দেখুন এখানে 50 মুভিং অ্যাভারেজ নিয়ারেস্ট আছে, তাহলে এখান থেকে আমাদের কত পয়েন্ট হচ্ছে, 1 মিনিট হোল্ড করুন। এখান থেকে যদি আমরা মেজার করি, দেখুন 60 পয়েন্ট, ঠিক আছে। এখানে আমরা 30 পয়েন্টের আশেপাশে পাবো কিনা। এটা 5 মিনিটে শিফট করলাম, আগে এখানে দেখুন আমাদের 5 মিনিটে আমরা শিফট করলাম, ঠিক আছে। 5 মিনিটে আগে ছিল 1 মিনিটের যে ফরমেশন সেটা আলাদা, এটার ফরমেশন আলাদা, ঠিক আছে। যাই হোক, এটা একটুখানি এনার্টিভ বোঝার চেষ্টা করুন, বাকিটা বুঝতে পারবেন, ঠিক আছে। এক্ষেত্রে এই যে 5 মিনিটের চার্টে 21,100, ঠিক আছে গোপালবাবু, 5 মিনিটের চার্টে 21,100 আর 50,200, ঠিক আছে, এই কম্বিনেশনে কাজ করতে হবে, 50,200 আর 21,100। না, এই যে এখানে 4টে মুভিং অ্যাভারেজ আছে তো, 1 মিনিট হোল্ড করুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে 5 মিনিটস, এখানে আরো খারাপভাবে লেগে যাচ্ছে। যাই হোক, এটাতে আমরা দুটো কম্বিনেশন, ফার্স্ট কি আছে 21,100 আর সেকেন্ড কি আছে, সেকেন্ড 50,200, ঠিক আছে 5 মিনিটে। আর 1 মিনিটে কি ছিল, 1 মিনিটে ছিল 21,200, ঠিক আছে। 1 মিনিটে 21,200 আর আপনার 5 মিনিটে 21,100, 50,200, ঠিক আছে।
এই দুটো আমাদের কম্বিনেশন এবং 1 মিনিটে একটা কম্বিনেশন। এবার আমি বলি, আমার এখান থেকে ধরুন এখান থেকে আমাদের টার্গেট মিট আপ হচ্ছে, এখান থেকে আমাদের টার্গেট মিট আপ হচ্ছে, এই অবধি আমার নেওয়ার কি কোনো দরকার আছে, বা 100 অবধি পৌঁছানো সম্ভব কোনোভাবে? সেক্ষেত্রে আমরা কি করে নিতে পারি, আমরা এখানে শর্ট করে নিতে পারি, ঠিক শর্ট। অর্থাৎ আমি এখান থেকে যদি ক্রস ওভারে যদি আমি ট্রেড নিই, ঠিক আছে, এখানে অলরেডি আমি ওভার সোল্ড জোনে পাচ্ছি, ওভার সোল্ড জোন, সরি হ্যাঁ ওভার বট জোনে পাচ্ছি, ঠিক আছে, ওভার বট জোনে পাচ্ছি এবং এখানে ক্রস ওভার পাচ্ছি, তাহলে দুটো কনফার্মেশন আমি পেলাম। দুটো কনফার্মেশন পাওয়ার পরে আমার কি হবে, এখানে আমরা একটা ট্রেড আমরা নিতেই পারি, ঠিক আছে, নিতেই পারি। এবং সেটা কত হিস্টু হবে, এখানে দেখুন 1:3, অর্থাৎ এখান থেকে আমি যদি, সরি 1 মিনিট, সেলিং পজিশন, শর্ট পজিশন, এখান থেকে আমি যদি 60 পয়েন্টের আশেপাশে নিই, ঠিক আছে, তাহলে আমাদের এখানে ওপরে আমাদের কত ছাড়তে হবে, 20 ছাড়তে হবে, 20, তাই তো, তাই তো 1:3 হলে 20 ছাড়তে হয় একদম। এবার আমরা একটু দেখাই, দেখুন আমাদের যে কটা চ্যানেল আছে, 1 মিনিট, এটা দেখুন ব্যাঙ্ক নিফটিতে আমরা কত পয়েন্ট নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে মানে এস টাইপ প্রেস অথবা প্রিমিয়াম, যে প্রিমিয়ামের যে চার্ট, সেটা চার্টটা একটু দেখুন, 651 আমরা বাই করেছি, 711 ছেড়েছি, তাহলে 651 আর 711 কত, 60 পয়েন্ট হচ্ছে কি না? আর নিচে আমরা কত রেখেছি, 631। এটা কিসের জন্য, সেন্সেক্সের জন্য, ঠিক আছে, সেন্সেক্সের জন্য। কারণ কি, সেন্সেক্স একটা ম্যাসিভ বড় ইন্ডেক্স, ঠিক আছে, এখানে 60 পয়েন্ট পাওয়া মানে কাম্য, ঠিক আছে, এখান থেকে আমরা পেতে পারি, এটা আমাদের এইটুকু বিশ্বাস আছে, বা আমরা চার্টটা দেখে এত পরিমাণ এক্সপার্ট হয়ে গেছি যে এখান থেকে যে কোনো পজিশন মোটামুটি 60 পয়েন্টের আশেপাশে আমরা পেতে পারি। এখানে 100, 200, 300, 400, 500 পয়েন্টও আমরা পেয়েছি, ঠিক আছে, সেটা আলাদা বিষয়, তবে আমরা এখান থেকে 60 পয়েন্ট সর্বনিম্ন পেতে পারি। যদি 5 মিনিটের চার্ট অ্যাকর্ডিং যদি আমাদের নিফটিতে ট্রেড নিতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা 30 পয়েন্টের ঊর্ধ্বে উঠবো না, অর্থাৎ 10 পয়েন্টের স্টপ লস, 30 পয়েন্টের টার্গেট। আর আমাদের যদি 1 মিনিটের চার্টে নিফটিতে নিতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, 18 পয়েন্টের টার্গেট, 6 পয়েন্টের স্টপ লস, ঠিক আছে। যত বড় ইন্ডেক্স তার তত বেশি পয়েন্ট আমরা নেওয়ার চেষ্টা করব। তবে যে নিফটি যেটা আছে, নিফটি আপনি যদি সর্বোচ্চ যদি 5 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে 30 পয়েন্ট যদি পান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ইন্ডেক্সে সেটা 60 পয়েন্টে আপনি যেতে পারেন। তাই বলে 60 পয়েন্টের ওপরে আপনার যাওয়া মানে বিপজ্জনক হতে পারে। আমার কথা বুঝতে পারলেন? এক্ষেত্রে নিফটি যদি ইন্ডেক্স একদম, দেখুন এখানে আমাদের এই যে 20 পয়েন্টের আমি স্টপ লস রেখেছি, ঠিক আছে, হ্যালো, 20 পয়েন্টের আমি স্টপ লস রেখেছি, 20 পয়েন্টের স্টপ লস। দেখুন মার্কেট তো আর আমাদের মানে আমাদের হাতের নেই, ঠিক আছে, আমরা এখান থেকে একটা ডাটা প্রেডিকশান করছি, ঠিক আছে, এটা যে কনফার্ম হবেই, ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়, আছে কি নেই। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা প্রেডিক্ট করতে পারি, সেই অ্যাকর্ডিং পজিশন নিতে পারি। পজিশন আমি কোনো অবধি নিতে পারি, মার্কেট তো এর থেকে নিচেও আসতে পারে কি না, ঠিক আছে, এখান থেকে যখন এখানে সাপোর্ট নিয়েছে, না নিয়ে তো 200 মুভিং অ্যাভারেজ অবধি আসতেই পারতো, ঠিক আছে, সেটা আসলো না, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যদি এখানে 1:3 যদি টার্গেট রাখি, সেক্ষেত্রে আমার পক্ষে সুবিধা হচ্ছে না যে প্রফিট মানে পার ট্রেডে প্রফিট নিয়ে বেরোতে, হচ্ছে কি না? দাদা বলুন। গোপালদা, সুবিধা হচ্ছে কি না, সুবিধা হচ্ছে কি না? আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখায়, ঠিক আছে, এটা ওভার বর্জনে ছিল, এখান থেকে আসলো ওভার সোল্ড জোনের দিকে। আচ্ছা, এখানে দেখুন 50 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, 50 মুভিং অ্যাভারেজ এবং 200 মুভিং অ্যাভারেজের একটা কম্বিনেশান। এখান থেকে টাচ করার পর নিচে চলে আসলো। এখান থেকে একটু মেজার করে দেখুন তো, এই জায়গা থেকে বা এই জায়গা থেকে
ঠিক আছে, যেখান থেকে নেবেন মেজার করে দেখুন ঠিক আসছে কি না, 60 পয়েন্টের আশেপাশে আসছে কি না। কিন্তু হ্যালো, হ্যাঁ বলুন। কিন্তু দাদা ওখানে তো আরএসআই টা মিডিলে আছে, ওখানে কি ট্রেড নেবো? না, এটা আমি জাস্ট দেখালাম, ঠিক আছে, এটা ট্রেড নেওয়ার জায়গা নেই, কিন্তু 1 মিনিট আপনি একটু হোল্ড করে যান। এটা আপনি কটার ট্রেনটা দেখছেন? দুটো, তাই তো, দুটো, অর্থাৎ এটা আপনি কত ট্রেন দেখছেন? 1:10-এ। আমি এটা যদি 1 মিনিটের চার্ট করি, 1 মিনিটের চার্ট, ঠিক আছে, 1 মিনিটের চার্ট করলাম, আমি দেখলাম কত, 1:10 দেখলাম না? দেখুন এখানে 13, হ্যাঁ 13 ঘন্টা 12 মিনিট আছে, দেখুন নিচে 13 ঘন্টা 12 মিনিট আছে। হ্যাঁ এখানে দেখুন আরএসআই ওভারবট জোনে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখুন এটা হচ্ছে দুটো, ঠিক আছে, দুটোই দেখুন আরএসআই ওভারবট জোনের আশেপাশে আছে। ওভারবোর্ডের জন্য যায়নি এখনো, আছে হ্যাঁ কাছাকাছি। আছে, কাছাকাছি আছে। এটা গেছে, যাওয়ার পরে এটা কাছাকাছি আছে। এবার আপনি যদি এটা 5 মিনিট করেন, দেখুন এখানে 5 মিনিট করেন, 5 মিনিট করার পরে দেখুন এখানে লো ক্রিয়েট করেছে। এই লো অর্থাৎ শ্যাডো বা উইক, ঠিক আছে, এই উইকটা কিসের সিম্বল বলুন তো? অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ সেলার অ্যাক্টিভেট হয়েছে, একদম। এবার আমরা এটা 5 মিনিটের চার্ট, কিন্তু আমরা বারবার কিন্তু ফলো করতে বলি 1 মিনিটের চার্টে, ঠিক আছে। 1 মিনিটের চার্টে মাল্টিপাল আপনার কনফার্মেশন আসে, মাল্টিপাল ট্রেড আসে, ঠিক আছে, এবং মাল্টিপাল আপনি ট্রেড সেখানে এক্সিকিউটেড করতে পারবেন ছোটো ছোটো স্টপ লসের সাথে। যাই হোক, আমি যখনই এখানে দেখছি যে আরএসআই মোটামুটি একটা স্টেবল এরিয়াতে আছে, অর্থাৎ দেখুন এখানে যে এই আরএসআই ডাইভারশন অ্যাকর্ডিং, ঠিক আছে, এখানে একটা ম্যাসিভ আপনার রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কি না, ম্যাসিভ রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। এবং 1 মিনিটের চার্টে আরএসআই এখানে দেখুন, দেখুন আমি আপনার দেখাচ্ছি, এখানে নিচে দেখুন আরএসআই এর নিচে দেখুন 27শে ডিসেম্বর 2024, 13 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে এখানে, অর্থাৎ 1:10-এ আপনার আরএসআই আপনার এখানে কিসে আছে, অর্থাৎ নিয়ারেস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেটাতে আছে। আর সেকেন্ড 2টোর সময় দেখুন, 2টোর সময় ক্রিয়েট হয়েছে, 2টোর সময় কোথায় আছে দেখুন, একদম সাপোর্টের আশেপাশে আছে। হ্যাঁ কিন্তু এটাই আমি যখন 1 মিনিটের চার্টে দিচ্ছি সেটা কিন্তু ওভারবট জোনে যাচ্ছে কি না। আচ্ছা, তাহলে একদিনে এখানে আমি কটা ট্রেড পেলাম? ওভারবট জোন এবং ওভার সোল্ড জোন, দুটো ট্রেড পেলাম তো। কিন্তু আমি দাদা আর একটা কথা বলছি, ওই যে যেটা টেনেছেন স্টপ লসের যেটা, ওইটা কিভাবে টানবো দাদা? আচ্ছা, স্টপ লসের কোনটা? এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এই যে যেটা যেটা আপনি করেছেন না 60 পয়েন্টের আর 20 পয়েন্টের, এই যে এটা। হ্যাঁ, এটা কিভাবে করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি একটা একটা করে ক্লিয়ার করছি, ঠিক আছে, একটা একটা করে ক্লিয়ার করছি, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। যাই হোক, এখানে দেখুন এটা আপনাদের 5 মিনিটের চার্ট আছে, এটা আমাদের 1 মিনিটের চার্ট আছে, মানে পাশে পাশে দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। মার্কেট এই জোনটাতে, ধরো এই জোনটাতে সাপোর্ট নিয়েছে, তাই তো, এই জোনটাতে সাপোর্ট নিয়েছে, আমরা মোটামুটি এই জোনটাতে দেখছি কি না। দেখুন এখানে যে আপনার একটা রেক্ট্যাঙ্গেল টুল ক্রিয়েট করা আছে, এখানেও একই রেক্ট্যাঙ্গেল টুল ক্রিয়েট করা আছে কি না। এখান থেকে ডিলেট করলে এটাও ডিলেট হয়ে যাবে, হলো কি না। এবার এখানে আমরা একটু আসবো, এখানে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে মোটামুটি মার্ক করব, মার্ক করলাম, মার্ক করার পরে এখানেও চলে আসলো। তাহলে নিয়ারেস্ট যে সাপোর্ট আছে এটা আছে কি না। এখান থেকে দেখুন মার্কেট ওপরে গেল, ঠিক আছে, এটা ওপরে গেল। এখানে কিন্তু আরএসআই 5 মিনিটের চার্টে ওপরে যায়নি, কিন্তু 1 মিনিটের চার্টে গেছে। হ্যাঁ হ্যাঁ সাইড বাই সাইড একটা কনফার্মেশন পেলেন, 5 মিনিটের চার্টে অ্যানালাইসিস করে 1 মিনিটের চার্টে ট্রেড কনফার্মেশন পেলেন, হ্যাঁ এটাই হলো বিষয়, ঠিক আছে। এবং এখানে দেখুন আপনার 50 মুভিং অ্যাভারেজের, অর্থাৎ এখানে 50 মুভিং অ্যাভারেজের আশেপাশে আপনার রিজেকশন আছে, এখান থেকেও আপনি একটা রিজেকশন ট্রেড পেয়েছেন, ঠিক আছে, বুঝতে পারলেন। ওই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে যেটা টেনেছেন, মানে ওখান থেকে স্টপ লসটা কত দূরে রাখবো নিচের দিকে? দেখুন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বিষয়টা হলো এটা একটা নিয়ারেস্ট সাপোর্ট, দেখুন এখানে সাপোর্ট আছে, ঠিক আছে। হ্যাঁ এই সাপোর্ট থেকে আমি চাইছিলাম যে 18 পয়েন্ট আমি এখান থেকে নিতে পারবো, ঠিক আছে, 18 পয়েন্ট, ঠিক এর আশেপাশে 18 পয়েন্ট আমি নিতে পারবো। আমি ঠিক এই 6-এর আশেপাশে আমি স্টপ লস রেখে দেবো, ঠিক আছে, আচ্ছা এই 6-এর আশেপাশে আমি স্টপ লস রেখে দেবো।
মার্কেট যদি এটা ব্রেকডাউন আসে, ঠিক আছে, আপনার 1 পয়েন্ট থাকুক আর 10 পয়েন্ট থাকুক, স্টপ লস তো খাবে, খাবে কি না? হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমার 6 টাকা খাক, আমার 12 টাকা 14 টাকা রেখে তো কোনো মানে লাভ নেই, আসে কি? যে ক্যাপিটালটা আমি বাঁচিয়ে নিতে পারলাম সেটা তো আমি ওখানে পরবর্তী, যেহেতু আরেক মার্কেটে সাপোর্ট নিয়েছে, ওখানে তো বেশি রেখে লাভ নেই। একদম, সেক্ষেত্রে আমার সুবিধাটা বেশি হবে। এবার আমি যদি মনে করি যে এখান থেকে 1:3, সরি, হ্যাঁ 1:3তে যদি আমি টার্গেট নিই এবং বড় টার্গেট নিই, ঠিক আছে, সেক্ষেত্রে 1 সেকেন্ড হোল্ড করুন, এখানে বড় টার্গেট কোনোভাবে নেওয়া সম্ভব নয়, ঠিক আছে, দেখুন এখানে 30-এর উপরে যাচ্ছে না, ঠিক আছে, যদি আমি 1:3, এখানে দাদা এই যে দুবার দুবার যে এই যে রেজিস্ট্যান্স নিয়েছিল, আমরা এত দূর পর্যন্ত টার্গেট নিতে পারি, তাই তো? একদম একদম একদম। এবার দেখুন মোটামুটি এখানে 1:, একদম স্যার ট্রেড সব সময় স্যার 1 মিনিট দেখে নেবো, তাই তো স্যার? অবশ্যই 1 মিনিটে মাল্টিপল কনফার্মেশন, 1 মিনিটে মাল্টিপল কনফার্মেশন, ঠিক আছে, একদম। স্যার এই সেম ট্রেডার দিয়ে স্যার কমিউনিটিতে স্যার কাজ করবে স্যার? কোন স্ট্র্যাটেজি? যেটি স্যার যেটাতে দেখালেন স্যার ইএমএ মুভিং এভারেজ। প্র্যাকটিস করুন। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে আমরা একটু যাই, ঠিক আছে, কারণ কি আমরা অফ টপিক হয়ে গেছি। যাই হোক, 1 মিনিট। হ্যাঁ, মোটামুটি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বা আমাদের এখানে কি কি ডাটা অ্যানালাইসিস করার প্রয়োজন আছে সেগুলো মোটামুটি বুঝলাম কি না। এক্ষেত্রে আমাদের এখানে যে ব্যাক টেস্টিং স্ট্র্যাটেজি আমি সেটাও দেখিয়ে দিলাম। আপনারা মোটামুটি এইভাবে ব্যাক টেস্টিং করতে পারেন, সাইড বাই সাইড 1 মিনিট এবং 5 মিনিট রাখুন, আপনাদের যে কম্বিনেশন অফ ইন্ডিকেটর আছে সেগুলো ব্যবহার করুন, সঙ্গে ওপেন ইন্টারেস্ট এবং গ্রিক, এই দুটো জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কারণ কি, গ্রিক হলো অপশানের প্রাইস মোমেন্টাম, অর্থাৎ অপশান প্রিমিয়ামের প্রাইস মোমেন্টাম কি হতে পারে সেটা ডিসাইড করে, এবং ওপেন ইন্টারেস্ট আমরা, অর্থাৎ আমার মতো যারা যারা রিটেলার বা বড় বড় ইনভেস্টর যারা যারা আছে, ঠিক আছে, তারা কোন দিকে মার্কেটকে দেখছে সেটা আমরা সেখান থেকে একটা ভিউ পাই। সেক্ষেত্রে আমাদের পক্ষে সুবিধা হয় মার্কেটকে আইডেন্টিফাই করার, অর্থাৎ বুলিশ যাব কি বিয়ারিশ যাব, ঠিক আছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা কি দেখব? এর পরবর্তীতে আমরা দেখব অর্ডার প্লেসমেন্ট। প্রথম থেকে এক কথা বলে আসছি, বিষয়টা হলো ইন দ্য মানি, অ্যাট দ্য মানি আর আউট অফ দ্য মানি। যদি আপনাদের ক্যাপিটাল খুবই কম থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাট দ্য মানিতে যেতে পারেন ইন্টারডের জন্য, ঠিক আছে। কিন্তু যদি আপনারা ক্যারি ফরওয়ার্ড অথবা সেলিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, আউট অফ দ্য মানি অ্যাট দ্য মানিতে যাওয়া যাবে, কিন্তু আপনি যদি পজিশনাল ট্রেড বাইংয়ের ক্ষেত্রে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হবে। আপনারা ইন্টারডে হোক আর আপনার মোটামুটি পজিশনাল ট্রেড হোক, সেক্ষেত্রে আপনারা ইন দ্য মানিতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। কারণ কি, এখানে আপনাদের প্রিমিয়াম যেটা না সেটা কম ডিকে হয় ইন দ্য মানিতে, সেক্ষেত্রে আপনাদের প্রিমিয়ামটা সলিড প্রিমিয়াম, অর্থাৎ ইন্ট্রেন্সিক ভ্যালুটাই আপনার থাকবে, অর্থাৎ সেই প্রিমিয়ামটার যে ভ্যালু, সেই মানে স্ট্রাইক প্রাইসের যে ভ্যালু, সেই ভ্যালুটাই আপনি ভ্যালু পাবেন। কিন্তু অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানিতে ইন্ট্রেন্সিক ভ্যালুর সঙ্গে সঙ্গে টাইম ভ্যালুটা বেশি থাকে, সেক্ষেত্রে এখানে আপনাদের প্রিমিয়ামটা ডিকে হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যে প্রিমিয়ামটা আপনি চুজ করছেন বা যে স্ট্রাইক প্রাইসটা আপনি চুজ করছেন, দিনের শেষে তার যে অরিজিনাল ভ্যালু সেটা কিন্তু নিয়ে আসবে। সেটা কীভাবে নিয়ে আসবে? প্রাইস ডিক্রিশনের মাধ্যমে। যাই হোক, এটা হলো বিষয়। এবং আমরা প্রথমে যে কোনো ট্রেড নেব সেটা ইন দ্য মানিতে একটা স্ক্রিপ্ট চুজ করব, চুজ করার পর আমরা কি করব, আমাদের অর্ডারটা প্লেস করার চেষ্টা করব। তার ভিতরে কিছু কিছু জিনিস থাকবে, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস, সেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, পজিশন ক্রিয়েট করব, এবং আমাদের যে প্রিমিয়ামটা চুজ করলাম তার কত পয়েন্ট, অর্থাৎ এক্ষেত্রে আমি যদি 100 টাকায় আমরা যদি পজিশন ক্রিয়েট করি, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের স্টপ লস থাকবে কত, 90 টাকায়, টার্গেট কত থাকবে মোটামুটি 130 টাকায়, তাই তো। সেটাকে আমরা বলছি যে স্টপ লস বা রিস্ক রিওয়ার্ড রেশিও, সেটা আমাদের মেনটেন করতে হবে। যাই হোক, এরপর আমাদের কী হচ্ছে, চুজ দ্য টাইপ অফ অর্ডার, অর্থাৎ
এখানে মার্কেট অর্ডার, লিমিট অর্ডার এবং স্টপ লস অর্ডার এবং স্টপ লস লিমিট অর্ডার আছে। দেখুন এই চারটের আলাদা আলাদা মিনিং আছে। মিনিং কী কী? মার্কেট অর্ডার অর্থাৎ আপনি যে প্রাইস মার্কেটে চলছে সেই প্রাইসে আপনি বাই করতে চাইছেন, অর্থাৎ এখন ধরুন কোনো একটা সেলার বা বায়ার, ঠিক আছে, তারা বিক্রি অথবা কিনতে চাইছে 210 টাকায়, আপনি সেই 210 টাকায় অর্ডার প্লেস করলেন, অর্থাৎ মার্কেট অর্ডারে আপনি বাই করলেন, অর্থাৎ 210 টাকায় আপনার পারচেস হয়ে যাবে, ঠিক আছে। আপনি লিমিট অর্ডার দিলেন। লিমিট অর্ডার কি? দেখুন আপনারা যখন মোটামুটি বাজার করতে যান সেক্ষেত্রে একটা দরদাম করেন, তাই তো? যে কোনো জিনিস কেনার আগে দরদাম করেন। অর্থাৎ আমরা সকালবেলা প্রথম কাজ আমাদের কী হয়, আমরা দাঁত মাজতে মাজতে মার্কেটে যাই, অর্থাৎ বাজারে যাই। সেক্ষেত্রে বাজারে যে মাছ অথবা মাংস সেই দিনে আমাদের বাড়িতে যেটা রান্না হবে সেটা আমরা কিনি। এটা মোটামুটি সবারই ডেলি রুটিন, তাই তো? সেক্ষেত্রে যে মাছ কিনতে চাইছে, মাছের দোকানে যাচ্ছে, মাছের দোকানদার একটা মাছের দাম বললো 300 টাকা। আপনি সেই মাছটার রেট বেঁধে দিলেন, ঠিক আছে, যে 290 টাকা হলে আমি নেব, না হলে নেব না। এই যে 290 টাকায় আপনি যে মাছটা কিনছেন, ঠিক আছে, সেই মাছটা কেনার জন্য আপনার কী করতে হচ্ছে? একটা দর বেঁধে দিতে হচ্ছে, অর্থাৎ একটা লিমিট বেঁধে দিতে হচ্ছে। 290 টাকা আপনার লিমিট, আপনি 290 টাকা দিতে পারবেন, ঠিক আছে। সেটাকে আমরা লিমিট অর্ডার বলছি। অর্থাৎ এই অর্ডারটা আমি প্লেস করলাম, অর্থাৎ মাছালাকে বলে দিলাম যে 290 টাকায় তুমি যদি দিতে পারো তাহলে আমি কিনতে পারি, ঠিক আছে। এটা একটা অর্ডার প্লেস করা হলো। এই যে, আর যদি মার্কেট অর্ডারের কথা বলি, মাছালা ধরুন বলল যে 300 টাকায় আপনার কাছে মাছ বিক্রি করবে, অর্থাৎ আপনি 300 টাকায় সেই মাছটা কিনে আনলেন, সেটা আপনি মার্কেটে কিনে আনলেন, অর্থাৎ মার্কেট প্রাইস বা মার্কেট দরে কিনে আনলেন, ঠিক আছে। আচ্ছা, স্টপ লস অর্ডার অর্থাৎ আপনি নির্দিষ্ট, আপনি বলছেন ওপরে হোক বা নিচে হোক, ঠিক আছে, আপনি যদি ওপরে কিনতে চান স্পেশালি, সেক্ষেত্রে আপনার স্টপ লস অর্ডার ব্যবহার করতে হবে। অর্থাৎ স্টপ লস অর্ডার কোনটা? স্টপ লস লিমিট অর্ডার ব্যবহার করতে হবে। ধরুন আপনার কোনো একটা স্টক প্রাইস চলছে 100 টাকায়, আপনি সেটা কিনতে চাইছেন 200 টাকায়, অর্থাৎ আপনার স্ট্র্যাটাজি অনুযায়ী মনে হচ্ছে যে 200 টাকার আশেপাশে গেলে আমরা সেখান থেকে আরও 100 টাকা মোমেন্টাম পেতে পারি, আপনার স্ট্র্যাটাজি অ্যাকর্ডিং, ঠিক আছে। সেক্ষেত্রে যদি মার্কেটে 100 টাকা প্রাইস চলে, আপনি যদি 200 টাকা পারচেস করতে যান, অর্থাৎ মার্কেট লিমিট অর্ডার দিয়ে, সেক্ষেত্রে কী হবে? সফটওয়্যার মনে করবে যে আপনি ভুলবশত সেটা টাইপ করেছেন এবং আপনি তো ওপর প্রাইসে কিনতে চাইছেন। কেন কিনতে চাইবেন? আপনার তো বেস প্রাইস 100 টাকা চলছে, ঠিক আছে, আপনি 200 টাকায় কেন কিনতে যাবেন? সেক্ষেত্রে বেস প্রাইসে আপনি বাই করিয়ে দেবে, ঠিক আছে। এই জায়গাটা আটকানোর জন্য কি হয়েছে? স্টপ লস লিমিট অর্ডার, ঠিক আছে। এই স্টপ লস লিমিট অর্ডার অর্থাৎ আপনি 200 টাকা যখন প্রাইস দেবেন, সেক্ষেত্রে সফটওয়্যার এবং মার্কেটকে আপনি বলেই দিচ্ছেন যে আমি এই স্টপ লস অর্ডারটা অর্থাৎ 200 টাকাই কিনতে চাই, তার নিচে আমি কিনতে চাই না, ঠিক আছে। এটা গেল। আর স্টপ লস অর্ডার যেটা আছে, অর্থাৎ প্রি স্টপ লস প্রোভাইড করা। এক্ষেত্রে আমরা যে কোনো পজিশান তার আগে থেকে একটা স্টপ লস দিতে পারি। সেই স্টপ লসের ভিতর মানে আমি একটা বাইং প্রাইস দিলাম, অর্থাৎ মার্কেটে বাইং করলাম এবং নির্দিষ্ট 10 পয়েন্ট নিচে আমি স্টপ লস দিলাম এবং প্রফিট টার্গেট দিলাম, সেটাকে আমরা স্টপ লস অর্ডার বলছি, ঠিক আছে। এই হলো বিষয়। আর একটা কি আছে, আপনার মোটামুটি ডিসাইড ইয়োর মানে অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ আপনি কত কোয়ান্টিটি। দেখুন নিফটিতে 1 লট মানে 50-এর কোয়ান্টিটি, সেন্সেক্সে আপনার 1 লট মানে এখন 10-এর কোয়ান্টিটি আছে। এমন আপনি কত কোয়ান্টিটি বা কত লটে ট্রেড করতে চাইছেন সেটা আপনার ডিসাইড করতে হবে, তারপর আপনার অর্ডার প্লেস করতে হবে। বাকিটা আগামীকাল দেখানো হবে। আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো করতে পারেন। এখন 9টা বাজে, আজকে ক্লাস মোটামুটি 7:55 থেকে স্টার্ট হয়েছে। থ্যাংক ইউ। গোপালদা কোনো কোশ্চেন আছে? বলুন। স্যার বলছি স্যার, মানে স্যার আমরা স্যার এখান থেকে স্যার রেকর্ডিং করছি স্যার, কিন্তু স্যার মানে স্যার ভয়েসটা স্যার আসছে না স্যার, এটা কেন স্যার? কোনটা? কি স্যার মানে ক্লাসটা স্যার আমরা স্যার রেকর্ডিং করছি, কিন্তু স্যার ভয়েসটা আসছে না স্যার, পিকচার আসছে। আচ্ছা, পিকচার আসছে, ভয়েস আসছে না, তাই তো? আমাদের রেকর্ডিং ক্লাস যাচ্ছে না। স্যার রেকর্ডিং ক্লাস একটা পেয়েছি স্যার 20 তারিখে, ওটা স্যার আজকে পাইনি স্যার। আচ্ছা, আমাদের একটুখানি নিঃশ্বাস নিতে টাইম দিন, কারণ কি আমাদের ওই ক্লাসটা কিছু কিছু এডিট করতে হয়, ঠিক আছে, এডিট করে পাঠাতে হয়। মোটামুটি আজকে একটা ভিডিও রেডি হয়েছে, কালকে পেয়ে যাবেন। আর 2টো ভিডিও আপনার রিজার্ভে রয়েছে, সেটাও পরপর আমরা দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারলেন? আর 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 স্যার ক্লাসে সেটা স্যার রিভিউটা স্যার দিয়ে যায় স্যার, এটা স্যার দেওয়া স্যার ডিটেলস আমাদের প্রত্যেকটা স্যার দরকার। আমরা স্যার মানে একটু ভালোভাবে স্যার বুঝতে পারছি, আর স্যার মানে বলার স্যার ধরন চরণ একদম স্যার এই লেভেল স্যার, খুব ভালো আমরা সুন্দরভাবে বুঝতে পারছি স্যার। ঠিক আছে গোপালবাবু, কিছু রেফার করুন, ঠিক আছে। আপনারা দেখুন ভাউচার দিচ্ছেন ক্লায়েন্ট, আপনি
আপনার যে ফ্রেন্ড সার্কেলে যদি কেউ ট্রেড করতে ইন্টারেস্টেড থাকে, ঠিক আছে, তাদেরকে বলুন এবং আমাদের ক্লাসেও জয়েন করান। মোটামুটি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ স্যার, করবো স্যার। একদম একদম হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? হ্যালো স্যার। হ্যাঁ বিজয়বাবু বলুন। হ্যালো স্যার, বলছি যে লিকুইডিটি কনসেপ্টটা স্যার কিছু শেখাবেন স্যার? লিকুইডিটি কনসেপ্ট, তাই তো? অবশ্যই শেখানো হবে, ঠিক আছে, অবশ্যই শেখানো হবে। কিছুদিন যাক, আমরা সেগুলো কভার করিয়ে দেবো। আচ্ছা স্যার। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আজ এই অবধি থাক, ঠিক আছে। আগামীকাল আবার দেখা হচ্ছে। মোটামুটি নোটিফিকেশান চলে যাবে সেম টাইমে। আর সবাই একটু জয়েন করার চেষ্টা করুন, ঠিক আছে। যত জয়েনিং বাড়বে সেক্ষেত্রে আমাদের শেখাতে বা কথা বলতে আমরা নিজেরাও একটু ইন্টারেস্ট ফিল করবো। এবং আমাদের যে দেখুন কী বলুন তো, ম্যাসিভ জয়েন হলে, ঠিক আছে, সবাই মিলে একটা ক্লাস করছি, একটা অন্যরকম পরিবেশ ক্রিয়েট হয়, শেখার পরিবেশ ক্রিয়েট হয়, ঠিক আছে। যখন কম লোক থাকে না, সেই পরিবেশটা থাকে না, বুঝতে পারলেন? যে 2-4 জনের জন্য বা এরকম এরকম বিষয়গুলো চলে আসে, সেটা একটুখানি আমরাও দেখার চেষ্টা করছি, আপনারাও দেখুন, ঠিক আছে। যত গ্রুপে ডিসকাশন করুন, ঠিক আছে। ক্লাস ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, যদি খারাপ লাগে সেটা খারাপ রিভিউ দিন, যদি ভালো লাগে সেটা ভালো রিভিউ দিন। দেখুন আমাদের খুব সম্ভবত লার্ন অ্যাবাউট ফিউচার অপশান, এটাতে আপনাদের মেসেজ করার অপশানগুলো আছে, ঠিক আছে। সেখানে গিয়ে মেসেজগুলো একটু করুন। ধন্যবাদ। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.